চলো আমরা হেডিং লিখি অর্গানাইজেশন অফ ক্রোমোজোম। এই টপিকটা টোটাল ইউক্যারিওটিক ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করতে হবে আমাদের। কেন দেখো, কারণ প্রোক্যারিওটিক ক্রোমোজোম কি হয়, দে আর সার্কুলার ইন নেচার। অন দ্য আদার হ্যান্ড ইউক্যারিওটিক ক্রোমোজোম আর লিনিয়ার ইন নেচার and their number may vary from 2 to several to many chromosomes. In our human cell, each and every cell consists of 46 chromosomes. So we have 46 linear chromosomes, strand-like, rod-like chromosome, and they need to be oriented and packed properly inside the nucleus. একটা ক্রোমোজোম যখন খোলা অবস্থায় থাকে, ধরো একটা সেলের ভেতরে ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে, ইন্টারফেসে সেটা একেবারে ম্যাগির বাটি হয়ে বসে থাকে, এক বাটি ম্যাগি। তুমি আইসোলেটই করতে পারবে না হাউ মেনি ক্রোমোজোমস আর দেয়ার, তাই তো? এই ক্রোমোজোমটা আসলে কি? আসলে তো ডিএনএ, মাল্টিপল ডিএনএ, অনেকগুলো ডিএনএ আছে এর মধ্যে। ডিএনএ অবস্থায় যদি পুরো খোলা থাকে তাহলে সেটা সেল ডিভিশনের সময় প্রবলেম ক্রিয়েট করবে। তাকে আগে প্যাকেজিং করতে হবে। অনেকটা ব্যাপারটা ধরো উলের বল খোলা হয়েছে এবং খুলে আমি মেঝেতে ছড়িয়ে রেখেছি, সেই অবস্থায় তুমি জিনিসগুলোকে গুছিয়ে প্যাকেটে বাক্সে রাখতে পারবে না। তাহলে তোমায় আগে কি করতে হবে, একটা একটা থ্রেড ধরে উলের বলটাকে গুটিয়ে একটা বল বানাতে হবে। এটা হলো 10টা উলেন বল তুমি তৈরি করলে, এবার ওটাকে প্যাকেটে বা বাক্সে রাখো, এটা প্যাকেটিং এ সুবিধে হবে। এবার তুমি ডিসাইড করলে আমি এর মধ্যে 5টা বল একে দিয়ে দেবো, 5টা বল ওকে দিয়ে দেবো, ডিভিশনেও সুবিধে হবে। এবার ওই মেঝের মধ্যে যখন জট পাকিয়ে ছড়িয়েছিল তখন তুমি কি করতে বলো তো? তুমি বন্ধুকে এসে বললে মারামারি করে যা পারিস নিয়ে নে, আর প্রপারলি যদি গুছিয়ে বলটা তুমি বানিয়ে না রাখতে, এখানে ওখান থেকে টানতে গেলেও তো ছিঁড়ে যেতে পারত বা গিট পাকিয়ে যেত। এই সেম প্রবলেম ডিএনএর সাথে হতে পারে। ডিএনএ প্রচুর লম্বা হয়, কিন্তু প্রচুর সরুও হয়। সেইটাকে যদি প্রপারলি প্যাকেটিং আগে না করা হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। কিসে মুশকিল হবে? সেল ডিভিশনের সময়। আর কিসে মুশকিল হতে পারে? যখন ডিস্ট্রিবিউশন গুলো হয় গ্যামেটে, সেই সময় প্রবলেম হবে। এর জন্য ডিএনএটা প্রচুর সরু হলেও একে আগে ক্রোমোজোমে, মোটা একটা ক্রোমোজোমের একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের অ্যাপিয়ারেন্স কেমন হয়? অনেকটা এরকম হয়, আমরা জানি। এই ক্রোমোজোমে আগে মোটা করে প্যাক করে নিতে হবে, এরকম আলাদা আলাদা ভাবে সেপারেট করে করে ক্রোমোজোম প্যাক হয়ে গেল, দেন এবার সেল ডিভিশনে যাবে। এই ঘটনাটাই হয় ইন্টারফেস থেকে মেটাফেজের মাঝখানে। তো চলো আজকে সেটাই জানবো, হাউ দিস টাইপ অফ ভেরি থিন ন্যারো স্ট্রাকচার অফ ডিএনএ অর ক্রোম্যাটিড। এটা খুব ইজি নয়, এবং এই টপিকটা টোটালি ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রেই লাগু হয়, প্রোক্যারিওটসে নয়। চলো ধাপগুলো দেখি। এটা ডিএনএ। ডিএনএ ইটসেলফ মোটা কত হয়? আমরা আগের দিন পড়েছি 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এবার দেখি এক একটা স্টেপ যাব আর তার থিকনেসের কিরম কিরম পরিবর্তন হয়। ফার্স্ট স্টেপে কি হয়, এই ডিএনএটাকে ধরো একটা সুতোর মতো, সরু সুতোর মতো ইমাজিন করো, এবং সেই সুতোটাকে তুমি একটা মাঝখানে কিছু প্লাস্টিকের পুঁথির বল, কিছু বিডস এর অ্যারাউন্ডে পেঁচাচ্ছ একটা সার্টেন গ্যাপ দিয়ে দিয়ে। এখানে এরকম কয়েকটা বিড লাইক স্ট্রাকচার আমি এঁকেছি, এর ভেতরে পুঁথির বল আছে ধরে না, যার চারপাশে এই ডিএনএটা র্যাপ হয়েছে। এই বিডসটাকে কি বলে? এই বিডসটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এটা অ্যালকালাইন ইন নেচার, বেসিক নেচার, ডিএনএ অ্যাসিডিক, এটা বেসিক। হিস্টোন প্রোটিন, এই হিস্টোনটার পার্টিকুলার চারপাশে যে ডিএনএটা র্যাপড আছে, একদম গোল কালারের যে ডিএনএ, গোল কালার বললাম কেন, গোল শেপের, এইটাকে পার্টিকুলারলি র্যাপ করে আছে, এইটাকে বলা হয় কোর ডিএনএ। কোর ডিএনএ এর স্প্যান হয় অলমোস্ট 140 বেস পেয়ার মতো, 140 বিপি যেমন। আর মাঝখানে যে ডিএনএ গুলো আছে, এই বিটস থেকে এই বিট বা এইটা, এইগুলোকে কি বলে জানো? এগুলোকে, এই লেন্থটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ, এটার স্প্যান মোটামুটি 60 বেস পেয়ার মতো হয়, সামান্য কম বেশি, অন অ্যান অ্যাভারেজ ভ্যালু বললাম এগুলো। তো এই ক্ষেত্রে
যে স্প্যানটা আমি লিখেছি 60 আর 140, এটা কালেকটিভলি যোগ করলে 280। তার মানে একটা নিউক্লিওজোম বিডস রাফলি 200 খানা বেস পেয়ারের অ্যাসোসিয়েশনটাকে কালেক্ট করে, একটা নিজস্ব চারপাশে, আবার আর একটা তারপরের লিঙ্কার ডিএনএ স্ট্রেচটা যদি আমি ধরি। এই দুটোকে একসাথে কালেকটিভলি নিউক্লিওজোম বলে। আমার ডাক্তার এর পাশে দিলে বেটার হতো, কিন্তু জায়গা নেই প্রপারলি। হ্যাঁ দি বলো তো, রাফলি দি, তোমরা ডান দিকে জায়গা থাকলে দাও। এটাকেই বলা হয় নিউক্লিওজোম। পরীক্ষায় নিউক্লিওজোম মডেল প্রচুর আসে। এই যে ডিএনএটা প্রথম ধাপে 2 ন্যানোমিটার ছিল, এবার দেখো এই গোল বলটা মাঝখানে বসার জন্য এই টোটাল স্প্যানটার থিকনেস কত হয়ে গেল জানো? এই বলটার জন্য এটা 10 ন্যানোমিটার ফাইবার হয়ে গেল। তো নিউক্লিওজোম ইজ আ 10 ন্যানোমিটার ফাইবার। কত টাইম কন্ডেনসেশন হলো? 5 টাইমস। মানে ডিএনএ এবার একটু মোটা হলো। স্বাভাবিক, একটা সরু সুতোকে কিছু বিটসের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে আমি যদি বানাই, তাহলে তো একটু থিকনেস হবেই। এর পরের ধাপে এইরকম 5টা 6টা বিটস নিয়ে আবার আর একটা পেঁচানো হয়। সেটা কিরকম হয় জানো? ধরো এই বিটস গুলো এরকম আছে, পেঁচিয়ে আছে, এইরকম কতগুলো বিটস এর গোল নিয়ে একটা রিং মতো বানালে, এইরকম 5টা 6টা নিয়ে একটা মধ্যে আনলে, এই জিনিসটা এরকম ভাবে পেঁচাতে আরম্ভ করে। গড়ে 5টা 6টা নিয়ে নিয়ে এইরকম ভাবে একটা ওরিয়েন্টেশন তৈরি হয়, থিকনেসটা আরো বাড়তে থাকে। এক্ষেত্রে যে থিকনেসটা হলো, আমি যদি এই সাইডটাকে মুছে দিই, বোঝার ক্ষেত্রে এটা হিন্ডারেন্স ক্রিয়েট করবে। আমি যদি এই সাইডটুকুকে মুছে দিই এবং ভাবনাটাকে এখান থেকে ভাবি, এবার থিকনেসটা দেখো কতটা চেঞ্জ হয়েছে, প্রায় এতটা থিকনেস হয়ে গেছে। এই যে থিকনেসটা এসছে, এর ফাইনাল ভ্যালু কত বেরোলো জানো? 30 ন্যানোমিটার। তাহলে কতটা মোটা হলো? আগের থেকে আবার 3 টাইমস মোটা হলো। এই রকম ভাবে এই বাঁচটা ঘুরতে থাকে ঘুরতে থাকে। ক্রোমোজোমের কয়েলিংটা কিভাবে হচ্ছে ভাবো। এটা একটু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং দরকার। এই জিনিসটাকে তো চোখের সামনে অনুভবভাবে দেখা সম্ভব নয়, তবে আমি দেখি পারলে ভিডিও দেখাবো আজ বা পরের দিন। এতটা মোটা হলো। এই রকম মোটা জিনিসটাই ধরো আর একটা ঠিক ফাইবার হিসেবে আমি এটাকে ইমাজিন করলাম। এই জিনিসটাই ধরো এইরকম সুতো হয়েছে, মোটা সুতুলি হয়েছে। এই জিনিসটাই আবার তার চারপাশে একটা স্ক্যাফোল্ড প্রোটিন, এগুলোকে ফাইব্রাস প্রোটিন বলে, তার চারপাশে র্যাপ হতে থাকে। এই যে গোড়াগুলো সব স্ক্যাফোল্ড প্রোটিনের সাথে অ্যাটাচ থাকে। তার মানে এই যে নিচের অংশটা এঁকেছি, এটা স্ক্যাফোল্ড প্রোটিন। এইরকম স্ক্যাফোল্ড প্রোটিন গুলোকেই নন হিস্টন প্রোটিন বলা হয়। এই যে সুতোর মতো অংশ, এটা আর কিছুই না, আসলে এই জিনিসটাকেই আঁকা। এই স্ট্রাকচারটা যেটাকে আমি ধরতে বললাম, ধরে নাও এরকম সুতোর মতো, সেই জিনিসটাই আবার এরকম ভাবে পেঁচিয়ে এঁকেছি আমি। এই যে স্ট্রাকচারটাকে আমি 30 ন্যানোমিটার মার্কিং করেছি, এইটাকে বলা হয় সোলেনয়েড মডেল। যেমন এর আগের 10 ন্যানোমিটার স্ট্রাকচারটাকে নাম দিয়েছিলাম নিউক্লিওজোম, 30 ন্যানোমিটার স্ট্রাকচারটার নাম হলো সোলেনয়েড। এখনো ক্রোম্যাটিড তৈরি হয়নি, কেবল ডিএনএ মাল্টিপল র্যাপিং হচ্ছে। বেশ, এই ধাপে এলাম। এরপরে যে এই স্ট্রাকচারটা হলো, যেখানে এই সোলেনয়েড স্ট্রাকচারটাই আবার সরু সুতোর মতো প্যাঁচ খাচ্ছে, বেস বা একে ধরে রেখেছে কে? একটা স্ক্যাফোল্ড প্রোটিন। সেই স্ট্রাকচারটা মোটামুটি রাফলি 300 টু 400 ন্যানোমিটার ঠিক হয়, মোটা হয়। আর এর নাম কি? এর নাম হলো সুপার সোলেনয়েড স্ট্রাকচার বা মডেল। সুপার সলিনয়েড মডেল বা স্ট্রাকচার। ধাপে ধাপে যাচ্ছি। নিউক্লিওজোম হলো, দেন 30 ন্যানোমিটার সোলেনয়েড, দেন সুপার সোলেনয়েড মডেল। এইবার এই ক্রোম্যাটিডের স্ট্রাকচার ফর্ম করার মতো জায়গায় হয়ে গেছে। এরপরে কি হয় জানো? এই স্ক্যাফোল্ড প্রোটিনের একটা লম্বা চেন, এটা নিচে আঁকো। হ্যাঁ তোমরা, আমার আর আঁকার জায়গা নেই নিচে, এইগুলো অ্যারো অ্যারো দিয়ে নাও। এটা অ্যারো দিয়ে নিচেই আঁকবে, আমি এপাশে আঁক।
এই স্ক্যাফোল্ড প্রোটিনের বেসটা এরকম ভাবে র্যাপ করতে থাকে, স্ক্যাফোল্ড বেস। আর এর উপরের এই সোলেনয়েডটা আসল স্ট্রাকচার হলো আসলে এই জিনিসটা, এইটা কিরম ভাবে থাকে দেখো। বুঝতে পারছো? এরকম ভাবে কিন্তু র্যাপিংটা চলতে থাকে। এর ফলে কিন্তু টোটাল থিকনেস আরো বেড়ে গেল। এই স্ট্রাকচারটাই এরকম ভাবে আর কতগুলো টাইমস র্যাপিং হয়ে গিয়েই ক্রোম্যাটিডের স্ট্রাকচার নিয়ে ফেলে। তো ক্রোম্যাটিডকে আসলে দেখলে এরকম দেখতে। ক্রোম্যাটিডের এই যে স্প্যানটা সেটাকে ধরে রেখেছে মূলত স্ক্যাফোল্ড প্রোটিন, আর সেটার বেসটার উপর অ্যাটাচ হয়ে রয়েছে সুপার সোলেনয়েড স্ট্রাকচারে ডিএনএ গুলো। আসলে এটাতে যা থিকনেস দাঁড়িয়ে যায় তা মূলত মোটামুটি 700 ন্যানোমিটারের কাছাকাছি চলে যায়। এটার স্প্যান, এটাতে তো স্প্যান বেড়ে গেল, এটা প্রায় 700 ন্যানোমিটার। তোমরা কিন্তু এই ছবিটা নিচে আঁকার চেষ্টা কর, যদি ওই পেজে জায়গা না থাকে পরের পেজে চলে যায়, 700 ন্যানোমিটার হয়ে যায় রাফলি। এটাই ক্রোম্যাটিডের থিকনেস। এর নিচে আর একটা ছবি আঁকো, যেখানে একটা ক্রোম্যাটিড আঁকো। হলো? এই এক একটা ক্রোম্যাটিডের থিকনেস, এই যে এইটুকুর যদি থিকনেস হয় সেটা কিন্তু রাফলি 700 ন্যানোমিটারই হয়। আর এই দুটো মাথা যদি কাছাকাছি এনে এটার যোগফলটাকে দেখো, সেটাও রাফলি 1400 ন্যানোমিটার হয়। মাঝখানে ফাঁকা রেখে দেখো না, তুমি এইটাকে যখন হিসেব করবে তখন এর মাঝখানে গ্যাপ রেখে হিসেব করো না, তাহলে তো এই গ্যাপটা হিসেবের মধ্যে চলে আসবে। এই ক্রোম্যাটিডের মাথাগুলোকে অ্যাটাচ করে তারপর যোগটা করো, তাহলে রাফলি 1400 ন্যানোমিটার হয়। এগুলো সব অ্যাভারেজ ভ্যালু, কোনো কোনো অন্য অর্গানিজমের ক্ষেত্রে ভ্যালুটা সামান্য কমবে বা বাড়বে, তবে অন অ্যান অ্যাভারেজ এই ভ্যালুগুলোই দাঁড়ায়। দিস ইজ হাউ double stranded single DNA get wrapped around histone and subsequently organized in a structure of chromatid. তো আলটিমেটলি যখন ক্রোম্যাটিড ফর্ম করলো তখন স্ট্রাকচারটা কিরকম দাঁড়ালো দেখো। তোমরা ভবিষ্যতে এই সুপার সোলেনয়েড স্ট্রাকচারটা আরো ডিটেলসে পড়বে, এর কতগুলো মডেল আছে যেখানে ব্যাখ্যাটা একটু অন্যরকম ভাবে দেওয়া হয়, তবে ক্লাস 12 স্ট্যান্ডার্ডের সিলেবাসের ডিমান্ড অনুযায়ী আমাদের এইটুকু পড়লেই হবে। মূলত তোমাদের কোশ্চেন যেখান থেকে এক্সপেক্ট করতে পারো, বোঝাই যাচ্ছে এই জায়গা থেকে দেবে, সেটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নিউক্লিওজোম, আসবেই কোশ্চেন। তারপরে যদি রেয়ার কোশ্চেন আসে তাহলে সোলেনয়েড বা সুপার সোলেনয়েড মডেল। এই স্ট্রাকচারটা আসে না, আঁকতেও হয় না, তবু প্র্যাকটিস করে রেখো অ্যাটলিস্ট, যাতে এইটুকু অবধি এঁকে আসতে পারো। যদি এটা 4 বা 5 মার্কসের এন্টায়ার অর্গানাইজেশন অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম হেডিং এ চলে আসে, তাহলে ওই অবধি ছবিটা দিয়ে আসবে এবং রেসপেক্টিভ ভ্যালুগুলো বসিয়ে আসবে। তবে মূল জায়গা কিন্তু নিউক্লিওজোম, এটার থেকে কোশ্চেন বেশি আসে। নিউক্লিওজোম নিয়ে চলো আরেকটু ডিটেলসে আমরা পড়ি, একটু ভেতরে ঢুকি, ডেপথে ঢুকি। কোর ডিএনএ কাকে বলে? যে ডিএনএটা হিস্টোনের চারপাশে র্যাপ হয়ে থাকে। হিস্টোন হলো একটা অক্টামেরিক প্রোটিন। চলো এই হিস্টোন সম্পর্কে একটু দেখে নিই। তবে এটাতে যাওয়ার আগে ওভারঅল কোনো ক্রোমোজোমের যদি কেমিক্যাল নেচার দেখো, তার মধ্যে তুমি মেইনলি দুটো জিনিস পাবে। ফার্স্ট পাবে ডিএনএ, দেন পাবে হিস্টোন অ্যান্ড নন। এই দুটো কম্পোনেন্ট দিয়ে ক্রোমোজোম তৈরি। যে কোনো ক্রোমোজোমের 40% কন্টেন্ট হলো ডিএনএ, তাহলে ডিএনএ দিয়েই ক্রোমোজোম তৈরি নয়, বাকি 60% হলো প্রোটিন দিয়ে তৈরি। কি ধরনের প্রোটিন? ব্র্যাকেটে লিখে রাখো, হিস্টোন অ্যান্ড নন হিস্টোন। হিস্টোন প্রোটিন কোনগুলো? এই বিটস গুলো। নন হিস্টোন প্রোটিন কোনগুলো? যেগুলো স্ক্যাফোল্ডের সময় ফাইব্রাস প্রোটিনের বেস গুলো এঁকেছিলাম, সেগুলো হলো মূলত নন হিস্টোন প্রোটিন। কেমন? এই কম্পোনেন্টের হিসেবটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তো হিস্টোন কি দিয়ে তৈরি? এখানে বারবার একটা জরুরি কথা মনে রেখো, হিস্টোন এই স্ট্রাকচারটা ফার্স্ট কন্ডেনসেশন স্টার্ট করে। তো হিস্টোন যদি কখনো ডিফেক্টিভ হয় বা ফার্স্টেই না লাগে ডিএনএটার সাথে, তাহলে র্যাপিংটা স্টার্ট হবে। নিউক্লিওজোম মডেল বেসিক মডেল না, ইউনিট তো, এটাকেই বলা হয় ক্রোমোজোম কন্ডেনসেশনের ইউনিট। তো ইফ ইউ আর আস্কড which is or what is the unit of chromosomal condensation, you need to write about nucleosome. যদি ডিটেলস চাই 2 নম্বরের কোশ্চেন আসে তাহলে এই ডেটাগুলোকে পুট করবে।
পারলে এই ছবিটা, এই সিঙ্গেল স্ট্র্যান্ডটা এঁকে আসবে, তাহলেই হবে। হিস্টোন সম্বন্ধে চলো আরেকটু ডেপথে যাই, যেটা এই প্রোটিনের মধ্যেই পড়ে। হিস্টোন আসলে অক্টামেরিক প্রোটিন নিয়ে তৈরি। চারটে সামনে আঁকলাম আর চারটে পেছনে আছে, ধরো এরকম জায়গায় আছে, চারটে পেছনে আছে, অক্টামেরিক 1 2 3 4, পেছনেও আছে 1 2 3 4, এই নিয়ে 8টা সাব ইউনিট আছে, নিয়ে একটা হিস্টোন তৈরি হয়। এই হিস্টোনের সাব ইউনিট গুলোর নাম আছে H2A, H2B, H স্ট্যান্ড ফর হোমিওপ্যাথি ওষুধ, হিস্টোন, H3 অ্যান্ড H4, এই চারটে সাব ইউনিট থাকে। এর চারপাশে তো ডিএনএটা র্যাপ করে, দেখো ধরো এরকম ভাবে ডিএনএটা র্যাপ করছে হিস্টোনটাকে, এই পেছন দিয়ে বেরিয়ে গেল। এখানে একটা মনে রেখো, এই ডিএনএটাকে স্টেবিলাইজ করার জন্য, যাতে ফসকে বেরিয়ে না যায়, এর মুখের গোড়ায় সাব ইউনিটকে প্লেস করতে হয়। এটা মেন হিস্টোনের পার্ট না, এটা তার সাথে সেপারেট থাকে। এই 8টা সাব ইউনিটের থেকে এটা আলাদা, এটার নাম হলো H1 সাব ইউনিট। H2 থেকে শুরু না এর, এইটা এখানে 1 তো নেই, এইখানে 1টা থাকে। এটা যখন ডিএনএটাকে আনর্যাপ করতে হয়, এই হিস্টোনটাকে ধরো খুলে ফেলবে, তখন H1টাকে আগে সরাতে হয়, তাহলেই এই র্যাপটা খুলে যায়। আর যখন ডিএনএ প্যাকেজিং করে, তখন হিস্টোনের চারপাশে আগে এই কোর ডিএনএটা অ্যাটাচ হয়ে যায়, তারপর এসে এই H1টা আটকে গেলে এই গিটটা আর খোলে না। বোঝা গেল ব্যাপারটা? একটা কথা মনে রেখো, এই স্ট্রাকচারটা যখন বিডস রয়েছে, অর্থাৎ নিউক্লিওজোম মডেল যখন ফর্ম হয়েছে, এই স্ট্রাকচারে এই ডিএনএ থেকে কিন্তু আরএনএ বা প্রোটিন তৈরি হবে না। তুমি মনে রেখো, যদি কোনো ডিএনএ কে এক্সপ্রেস করাতে হয়, যদি এই ডিএনএটা থেকে আরএনএ বা প্রোটিন তৈরি করতে হয়, তাহলে তুমি ওই ডিএনএটাকে স্প্যানটা খুলতে হবে, তার থেকে এই হিস্টোন গুলোকে এক এক করে রিমুভ করতে হবে। তোমাকে এরকম সিম্পল স্ট্রাকচারে ডিএনএটাকে আগে আনতে হবে, পুরো ক্রোমোজোমের থেকে না হলেও অন্তত যে জিনটা চাইছো অন্তত সেই জায়গাটা ফাঁকা করতে হবে। তবে গেলে তুমি সেই পোর্শনের জিনটার থেকে আরএনএ পারবে এবং তারপরে প্রোটিন পাবে। তা না হলে এই হিস্টোন প্রোটিনগুলো যদি ডিএনএর গায়ে অ্যাটাচ হয়ে থাকে, আরএনএ এর জন্য কিংবা রেপ্লিকেশনের জন্য যে প্রয়োজনীয় এনজাইমগুলো দরকার, এগুলো এগোতে পারবে না, আটকে যাবে। তাহলে এই হিস্টোনগুলো ক্রমাগত খুলতে থাকে, লাগতে থাকে, খুলতে থাকে, লাগতে থাকে। এবার ইন্টারফেস সেলের কথা ভাবো, যে সেলটাতে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো ম্যাগির মতো ছড়িয়ে আছে, ওটা হলো হিস্টোন খোলা অবস্থা, হিস্টোন কম বা প্রায় নেই। আর এইটাই যখন ডিভিশনের আগে যায়, ইন্টারফেজের থেকে মেটাফেজের দিকে আসতে থাকে, তখন ক্রোমোজোমটা কন্ডেন্স হতে থাকে না, অলমোস্ট এরকম শেপ তখন নিতে শুরু করে, তখন হিস্টোনগুলো লাগতে থাকে এক এক করে। এইবার ক্রোমোজোমটা কন্ডেন্স হয়ে গেল। তো মেটাফেজ অ্যানাফেজ স্টেজে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই, এই অবস্থায় কিন্তু জিন কখনো এক্সপ্রেস পেতে পারে না, এর থেকে আরএনএ হবে না, এই ডিএনএটা রেপ্লিকেশনেও যেতে পারবে না, কারণ এর মাঝে হিস্টোন এবং অন্যান্য প্রোটিন এত ডেন্সলি প্যাকড হয়ে আছে, এটাকে তুমি খুলতে পারবে না। তাহলে খোলার জন্য, এটাকে অ্যাক্টিভ করার জন্য তোমাকে আগে এই ডিএনএটাকে এইরকম স্প্যানে পুরো খুলে নিতে হবে, পুরো এই গিটগুলোকে সব ফেলে দিতে হবে, সরাতে হবে। এইটার রোলও বিভিন্ন এনজাইমের, এগুলোও পড়বে আগামী দিন। কে হিস্টোনকে লাগায়, কে হিস্টোনকে খোলে, কোথায় খোলে, কতটুকু খোলে, এই জায়গাটুকু কিন্তু সব নির্দিষ্ট এনজাইম পারফর্ম করে। আমরা এখনো রেপ্লিকেশন এনজাইমের নাম জানি না, ট্রান্সক্রিপশন এনজাইমের নাম জানি না, তার ফলে বলতে পারছি না যে এই হিন্ডারেন্সটা কার ক্ষেত্রে হবে। আর একটু একদিন দুদিন চললেই সেগুলো শিখে যাব, তখনই বুঝতে পারবো আচ্ছা ওই এনজাইমের প্রবলেম তৈরি করে কে না হিস্টোন প্রোটিন গুলো। তো রাফলি এটা বুঝে গেলাম, ডিএনএ প্যাকেজিং এর জন্য হিস্টোন দরকার, কিন্তু ডিএনএ এক্সপ্রেশনের জন্য আবার হিস্টোনকে খুলতে হবে, এটুকু মাথায় রেখো।